গল্পটির শুরু হয় প্রশান্ত মহাসাগরের মাঝে। সমুদ্রের বুকে ভাসছে একটি গবেষণা জাহাজ। এই অভিযানের নেতৃত্বে আছে এক সাহসী মহিলা যার নাম সোফিয়া। তার লক্ষ্য একটাই, একটি বিশাল স্ত্রী হাঙর, তার নাম লিলি, তাকে খুঁজতে ছিল। হঠাৎ করেই তাদের মনিটরে ভেসে ওঠে একটি সতর্ক সংকেত। লিলি খুব কাছেই আছে। সোফিয়া সঙ্গে সঙ্গে নির্দেশ দেয়, সব ডুবুরি পিছন দিক থেকে ঘিরে ফেলো। সোফিয়ার স্বামী ক্রিস আর কয়েকজন ডুবুরি সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণ অনুসন্ধানের পর তারা দেখতে পায় একটি ছোট মৃত তিমি, কিন্তু কেউ বুঝতে পারে না তিমিটি কিভাবে মারা গেছে। ক্রিস কাছে গিয়ে দেখে তিমিটির শরীরে স্পষ্ট হাঙরের কামড়ের দাগ। ঠিক তখনই অন্ধকার জল চিরে বেরিয়ে আসে কয়েকটি স্ত্রী হাঙর। ওরা সব বুঝতে পারে, ওরা সবাই লিলির মেয়ে। আর তারপর লিলি নিজে থেকেই সামনে আসে। সবাই অবাক হয়ে যায়, কারণ 2 মাস আগে যে হাঙর ছিল মাত্র 3 মিটার, আজ সে প্রায় 7 মিটার লম্বা। সোফিয়া আতঙ্কিত হলেও নিজেকে সামলে নিয়ে ক্রিসকে বলে, দ্রুত নমুনা নাও, আমাদের জানতে হবে ও এত দ্রুত বড় হচ্ছে কেন। ক্রিস সাহস সঞ্চয় করে লিলির দিকে এগিয়ে যায়, কিন্তু মুহূর্তের মধ্যেই লিলি তাকে আক্রমণ করে। হঠাৎ করেই ক্রিস আর সোফিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। স্বামীর জন্য দিশেহারা সোফিয়া নিজেই সমুদ্রে ঝাঁপ দেয়। সমুদ্র গভীরে নেমে সে দেখতে পায় শুধু ক্রিসের কাটা হাতটি, আর বাকিরা কোথাও নেই। সোফিয়া বুঝতে পারে সবাই হাঙরের শিকার হয়েছে। তবুও সে হাল ছাড়ে না, তাকে একটি নমুনা নিতেই হবে। সে আবারও লিলির কাছে যায় নমুনা নেওয়ার জন্য, কিন্তু লিলি এবার তাকে আবারও আক্রমণ করে। লেজে একটা জাল জড়িয়েছিল, সোফিয়া ওই জালে আটকে যায়, কিন্তু লিলি জাল সহ তাকে টেনে নিয়ে যায় সমুদ্রে গভীরে। লিলি ভাগ্য জোরে শেষ মুহূর্তে সে পালিয়ে নিজের প্রাণ বাঁচায়। এরপর 3 বছর কেটে যায় এবং আমরা প্যারিসের দৃশ্য দেখানো হয়, যেখানে 2 যুবক নদীতে মাছ ধরছিল। হঠাৎ তাদের জালে একটি বোমা উটকে পড়ে। এটি দেখে তারা পুলিশকে বোমার ব্যাপারে খবর দেয়। সাংবাদিকরাও আসে এবং পুলিশ বলে যে ভয় পাওয়ার দরকার নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এখানে অস্ত্র মজুদ রাখা ছিল। এখানে প্রায়শই বোমা পাওয়া যায়। তারা লোকেদের বোঝায় যে নদীটি নিরাপদ। তারপর আমরা তিমি সংরক্ষণ কেন্দ্রে পৌঁছাই, যেখানে আমরা সোফিয়াকে দেখি। এখন সোফিয়া হাঙর নিয়ে গবেষণা বন্ধ করে দিয়েছে এবং বাচ্চাদের মাছ সম্পর্কে বিস্তারিত শেখায়। বক্তৃতা চলাকালীন সে বুঝতে পারে যে কিছু ছেলে তাকে নিয়ে মজা করছে। তাদের মধ্যে একজনে জিজ্ঞাসা করে, তোমার স্বামী যে নমুনা আনতে গিয়েছিল সেটা কোথায়? হাঙর কি ওকে খেয়ে শুধু নমুনাটা রেখে দিয়েছে? সোফিয়া এই কথায় গভীরভাবে দুঃখিত হয়ে বক্তৃতা ছেড়ে চলে যায়। ঠিক তখনই পেছন থেকে নোরা নামে একটি মেয়ে তাকে ডেকে বলে, আমি তোমার সবচেয়ে বড় ফ্যান। আমি তোমার সমস্ত গবেষণা অনুসরণ করি, বিশেষ করে হাঙরের গবেষণা। সোফিয়া বলে, আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমি সেই সমস্ত গবেষণা ছেড়ে দিয়েছি। এই দিনগুলির কথা মনে করিয়ে দিও না প্লিজ। এই স্মৃতিটা আমাকে অনেক কষ্ট দেয়। এই কথা বলে সে চলে যেতে যায়। কিন্তু নোরা বলে, আমি জানতে পেরেছি যে তুমি লিলিসের শরীরে একটি ট্র্যাকার ডিভাইস লাগিয়ে রেখেছ। সোফিয়া অবাক হয়ে যায়। নোরা তখন তাকে সবকিছু বলার জন্য তাকে তার ল্যাবে নিয়ে আসে। আমরা জানতে পারি যে নোরা সামুদ্রিক প্রাণীদের জীবন বাঁচানোর জন্য একটি সংস্থা প্রতিষ্ঠা করেছে। সে সামুদ্রিক প্রাণীদের খুব ভালোবাসে। নোরা সোফিয়াকে বলে যে আমি গত 3 বছর ধরে লিলিসকে পর্যবেক্ষণ করছি এবং বলে, সোফিয়া তুমি জানতে চাও না লিলিস এখন কোথায় আছে? সোফিয়া বলে, কোথায়? লিলিস এখন প্যারিস চলে এসেছে। সোফিয়া অবাক হয়ে বলে, এটা অসম্ভব, কারণ হাঙর মিষ্টি জলে বেঁচে থাকতে পারে না। নোরা ব্যাখ্যা করে যে জলবায়ু পরিবর্তন এবং দূষণ লিলিসের স্বভাবকে বদলে দিয়েছে, যার ফলে সে এই পরিবেশে বেঁচে থাকতে সক্ষম হয়েছে। আমাদের দল তাকে আবার সমুদ্রে পাঠানোর চেষ্টা করছে। এর অন্যথায় সে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। নোরা বলে, আমি আজ রাতে লিলিসের খোঁজে যাব ওই নদীতে। সোফিয়া বলে, তুমি কি পাগল? তুমি কি এই কাজটা এত সহজ মনে করো? একটু এদিক ওদিক হলে আমাদের জীবনও চলে যেতে পারে। এটি একটা সাধারণ মাছ নয়, এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক হাঙর।
কথা বলে সোফিয়া বাড়ি ফিরে আসে। বাড়িতে আসার পর সে তার স্বামীর শেষ অভিযানের ভিডিও দেখে এবং কাঁদতে থাকে, কারণ সে তার দলকে বলেছিল সে এই অভিযানে তাদের সাথে সবসময় থাকবে। ক্রিসের মৃত্যুর জন্যে সে নিজেকে অপরাধী মনে করে, কারণ তারা সবাই তার কারণে মারা গেছে। আমরা নোরাকে দেখি, তার বন্ধুকে বেনকে নিয়ে প্যারিস নদীতে নৌকায় দেখতে পাই। নোরা একা জলে নেমে যায়, বেন উপরে বসে থাকে। নোরা লিলির সর্বত্র খোঁজ করে। এদিকে সোফিয়া সিস্টেমে লিলির গতিবিধি ট্র্যাক করছে। সে হাঙরটিকে নোরার দিকে আসতে দেখে। তারপরে সে পুলিশকে ফোন করে এবং তাদের জানায় যে নোরা হাঙরটিকে খুঁজতে একাই গেছে। নোরা এখনও হাঙরটিকে খুঁজছে। তারপর সে হাঙরের আক্রমণের চিহ্ন সহ একটি গাড়ির কাছে যায়। ঠিক তখনই সে পুলিশের সাইরেনের শব্দ শুনতে পায়। তখন সে বুঝতে পারে পুলিশ নদীতে পৌঁছে গেছে। সে তৎক্ষণাৎ জল থেকে বেরিয়ে আসে এবং পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলে, কারণ এই নদীতে গবেষণা চালানো নিষিদ্ধ। সোফিয়াও ঘটনাস্থলে পৌঁছে দেখে যে পুলিশ নোরাকে গ্রেফতার করেছে, কিন্তু সে কিছুই করতে পারে না। সে ওখানে দাঁড়িয়ে থাকে, লিলির গতিবিধির উপর নজর রাখে। পরের দিন নোরা এখনও থানায় থাকে। সে কেন নদীতে গিয়েছিল তা বলতে অনিচ্ছুক। সে কেবল বলে, আমি স্নান করতে গিয়েছিলাম। ইন্সপেক্টরের নাম আদিল। সে বলে, তুমি সত্য বললে তবেই এখান থেকে ছাড়া পাবে। স্নানের গল্প ভুলে যাও। তুমি কি আমাকে বোকা মনে করো? নোরা উত্তর দেয়, শোনো ভাই, আমি হাঙরের খোঁজে গিয়েছিলাম। আদিল হেসে বলে, তুমি কি আমার সাথে মজা করছো? নদীর মিষ্টি জলে হাঙর, আর এটা কোথা থেকে এসেছে? তুমি কি আমাকে বোকা মনে করো? নোরা বলে, বিশ্বাস করো, আমি জলে হাঙর খুঁজতে গিয়েছিলাম, কিন্তু অফিসার তাকে বিশ্বাস করতে অস্বীকার করে। এদিকে সোফিয়া এখনও আগের রাতে যেখানে ছিল সেখানেই আছে। সে হাঙরের গতিবিধি লক্ষ্য করছে। সে বুঝতে পারে হাঙরটি তার খুব কাছে। এরপর সে পুলিশ স্টেশন থেকে তার কাছে ফোন আসে এবং তাকে তার অফিসে ডেকে পাঠানো হয়। সেখানে সে জানতে পারে যে নোরার অনুরোধে ফোনটি করা হয়েছিল, যাতে সে প্রমাণ করতে পারে যে হাঙরটি আসলেই নদীতে আছে। ঠিক তখনই পুলিশ নদীর তীরে একটি মৃতদেহ দেখতে পায়। মৃতদেহের অবস্থা দেখে সোফিয়া ভয় পায়, কারণ তার অর্ধেক অংশটাই ছিল না। সোফিয়া বলে, এটি হাঙরের কাজ বলে মনে হচ্ছে। তারপর সে থানায় যায় এবং একজন মহিলা সিনিয়র অফিসারকে সোফিয়া আরও ব্যাখ্যা করে বলে, এই হাঙরটি খুবই ভয়ানক, আপনি যা ভাবছেন তা নয়। হাঙরটি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তাকে তার আসল আবাসস্থলে ফিরিয়ে দেবার জন্য আমাদের একটি বিশেষজ্ঞ টিম প্রয়োজন। অন্যথায় যদি সে নদীতে বেশি দিন থাকে তবে সে যে কোনো মুহূর্তে মারা যেতে পারে। কিন্তু নোরা সন্দেহ করে যে সোফিয়া এবং অফিসার হাঙরটিকে হত্যা করতে চলেছে, তাই নোরা হাঙরটিকে উদ্ধারের জন্য কাজ শুরু করে। সোফিয়া এবং আদিলকে নিরাপদে সমুদ্রে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। এরপর সোফিয়া হাঙরটিকে ধরার জন্য ডুবুরিদের একটি দল নিয়ে নদীতে পৌঁছায়। এদিকে নোরা চুপচাপ তাদের অনুসরণ করে, দূর থেকে হাঙরের গতিবিধি পর্যবেক্ষণ করে। সোফিয়া এবং তার দল ট্র্যাকার ব্যবহার করে লিলির অবস্থান চিহ্নিত করে। ডুবুরিরা দ্রুত নদীতে প্রবেশ করে। নোরা লিলিকে মেরে ফেলবে এই ভয়ে তৎক্ষণাৎ তার বন্ধু বিনকে ফোন করে বলে, ট্র্যাকার সিস্টেম হ্যাক করো, যাতে ডুবুরিরা হাঙরের অবস্থান খুঁজে না পায়। বিন রাজি হয়ে এটি বন্ধ করে দেয়। ডুবুরিরা জলে লিলির সন্ধান চালিয়ে যায় এবং তারা লিলির খুব কাছেই ছিল। তারা তার নড়াচড়া বুঝতে পারে। তারপর ট্র্যাকারটি হঠাৎ বন্ধ হয়ে যায়। তারা লিলির অবস্থান হারিয়ে ফেলে। তারা সবাই দ্রুত বেরিয়ে আসে, হাঙর তাদের মেরে ফেলার আগে। ট্র্যাকারটি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার কারণে আদিল রেগে যায়। সে সোফিয়াকে বলে, আমার মনে হচ্ছে তুমি এই সব করেছো। আমি যদি এটা নিশ্চিত হয় যে তুমি এটা করেছো, তাহলে তোমার সাথে খুব খারাপ হতে চলেছে। সোফিয়া তার কথায় দুঃখ পায় এবং সেখানে চলে যায়। যাবার সময় সেখানে সে নোরাকে দেখতে পায় এবং সাথে সাথে বুঝতে পারে যে সেই ট্র্যাকার সিস্টেম বন্ধ করেছে। সেই রাতে আদিল তার সিনিয়র অফিসারের সাথে কথা বলে যে হাঙরের কাছে না পৌঁছানো পর্যন্ত নদীর চারপাশের সমস্ত পথ বন্ধ করে দেওয়া উচিত। অফিসার বলে যে তারা নদীর রাস্তা বন্ধ করতে পারবে না, কারণ কয়েকদিনের মধ্যে একটি বিশাল সাঁতার উৎসব হবে, যা তারা কোনো অবস্থাতেই বাতিল করতে পারবে না, যেখানে দেশের সবচেয়ে পেশাদার সাঁতারুরা অংশগ্রহণ করবে। কোনো মতেই শহরের মেয়র উৎসবটি বাতিল করবেন না, কারণ ইতিমধ্যেই এতে $1 বিলিয়ন বেশি ব্যয় করা হয়েছে। আদিল গভীরভাবে হতাশ হয়ে পড়ে।
সে সোফিয়ার ব্যাপারে খোঁজ করে, তার শেষ অভিযানের কি ঘটেছিল তা জানতে পারে। তার স্বামীসহ পুরো দল মারা যায় এবং সোফিয়া এখনও নিজেকে দোষী মনে করে। আদিল দুঃখিত যে সে তার সাথে খারাপ কথা বলা উচিত হয়নি। পরের দিন নোরা একটি ভিডিও তৈরি করে যেখানে সে হাঙরের প্রতি নিষ্ঠুরতার কথা বলে। সে বলে যে প্রতি বছর যে লক্ষ লক্ষ হাঙরকে হত্যা করা হয় সৌন্দর্য প্রোডাক্ট তৈরির জন্য এবং ধনী ব্যক্তিদের খাদ্য পরিবেশন করার জন্য। এই প্রাণীগুলির মানুষের মতো বেঁচে থাকারও অধিকার আছে। নোরা তার মতো তরুণদের তার সংগঠনে যোগদানের জন্য এবং লেলিস হাঙরকে সমুদ্রে ফিরিয়ে দেওয়ার জন্য তাদের সাহায্য করার জন্য আহ্বান জানান। আশ্চর্যজনকভাবে ভিডিওটি লক্ষ লক্ষ ভিউ পায় এবং শত শত তরুণ তার দলে যোগ দেয়। সবার লক্ষ্য একই, লেলিসকে নিরাপদে সমুদ্রে ফিরিয়ে আনা। আদিল সোফিয়ার সাথে দেখা করে এবং বলে, আমি আমার অভদ্রতার জন্য ক্ষমা চাইছি এবং তোমাকে শহরের মেয়রের সাথে পরিচয় করিয়ে দেবার প্রতিশ্রুতি দিচ্ছি। তাকে সব কিছু বুঝিয়ে বলো। আদিল তারপর সোফিয়াকে নিয়ে মেয়রের সাথে দেখা করতে যায়। সোফিয়া মেয়রকে পুরো ঘটনাটি খুলে বলে এবং সাঁতারের প্রতিযোগিতা বাতিল করার অনুরোধ করে। তবে মেয়র জোর দিয়ে বলেন যে হাজার হাজার সৈন্য ওখানে উপস্থিত থাকবে এবং উৎসবটি সঠিক নির্ধারিত সময়েই শুরু হবে। সোফিয়া বলে, আপনি কিন্তু প্রচুর মানুষের জীবন নিয়ে খেলছেন। এতে মেয়র রেগে যায় ও সিনিয়র অফিসারকে বলে, একটা টিম নিয়ে যাও, যে কোনো উপায়ে লিলিসকে মেরে ফেলো। তারপর অফিসাররা সোফিয়ার সাহায্য করতে বলে। সোফিয়া বলে, একটি খাস ফ্রিকোয়েন্সিতে লিলিসের লোকেশন জানব আর তাকে কিছুক্ষণ বেহুশ করে সমুদ্রে ছেড়ে দেব। তারাই প্ল্যান করছিল, তখন বেন এসে বলে, আমার ভুল হয়ে গেছে, সেদিন ট্র্যাকারটাকে বন্ধ করে। এখন নোরা লিলিসের লোকেশন পেয়ে গেছে এবং সে লিলিসকে বাঁচাতে সিবিচে এরিয়া টানেলে যাবে এবং নোরা ভিডিও দেখে যারা অনুপ্রাণিত হয়েছিল তার মধ্যে কিছু মানুষও যাবে। আমি চাইছি যে তোমরা নোরাকে বাঁচিয়ে নাও। সোফিয়া বলে, ঠিক আছে, তাই হবে। রাতে নোরা, বেন আর সব লোক টানেলে জায়গায় পৌঁছে যায়। ঠিক তখনই সেখানে সোফিয়া, আদিল, বাকি সব পুলিশ পৌঁছে যায়। আদিল নোরাকে বলে, তুমি জল থেকে বেরিয়ে এসো। নোরা তখনই বলে, আমি আমার মিশন পূরণ না করে যাব না। তখনই সোফিয়া বলে, পাগলামি করো না নোরা, লিলি তোমাকে মেরে ফেলবে। নোরা তার কথা শোনে না। ঠিক তখনই নোরার কাছে একটি শার্ক এসে যায় এবং তার গায়ে হাত বোলাতে থাকে। এদিকে আদিল জলে নেমে পড়ে। সোফিয়া শার্ককে দেখে বুঝতে পারে এটা লিলির মেয়ে। হঠাৎ শার্ক নোরা উপর হামলা করে তাকে খেয়ে ফেলে। এই দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে যায় এবং পালতে শুরু করে। রাস্তা শুরু হওয়ার কারণে বেশিরভাগ লোক জলতে পড়ে যায়। এই সুযোগ পায় লিলি আর তার মেয়েরা মানুষগুলোকে একে একে খেতে শুরু করে। নদীর জল রক্তে লাল হয়ে যায়। যারা বেঁচে যায় তাদের মধ্যে অনেকের হাত পা কেটে নিয়েছিল ওই দানব শার্কগুলো, আবার কারো অর্ধক শরীরটাই ছিল না। সোফিয়া, আদিল, বাকি সবাই মিলে যারা বেঁচে ছিল তাদেরকে নিয়ে হসপিটালে চলে যায়। এই সব দেখে সোফিয়া কাঁদতে থাকে আর তার স্বামীর কথা মনে পড়ে যায়। আদিল তাকে সান্ত্বনা দেয়। কিছুক্ষণ পরে আদিল এবং সোফিয়াকে ঘটনাস্থলে ডাকা হয়। সেখানে তারা লেলিসের মৃতদেহ দেখতে পায়। তাকে ল্যাবে নিয়ে যাওয়া হয়। সোফিয়া তার উপর গবেষণা করে, কিছু সূত্র খুঁজে বের করে। একই সময়ে সোফিয়া বুঝতে পারে যে হাঙরটি মাত্র 2 মাস বয়সী এবং গর্ভবতী। সে লেলিসের ক্রমবর্ধমান বৃদ্ধির উপায়ও বুঝতে পারে। আশ্চর্যজনকভাবে সোফিয়া বুঝতে পারে লিলি যে একটি বড় বিপদের কারণ হয়ে উঠবে। লিলিসের সংখ্যা কয়েক মাসের মধ্যে প্রচুর বৃদ্ধি পাবে, যা সাধারণ মানুষের জন্য ভয়ানক বিপদ হয়ে দাঁড়াবে। এই জন্য লেলিস এবং তার সমগ্র প্রজাতিকে নির্মূল করার জন্য পরের দিন সোফিয়া এবং আদিল মেয়রের অফিসে পৌঁছায়। তাকে সমস্ত তথ্য দেয়, মিশন ব্যর্থ হবার কথা জানায়। এতে মেয়র ক্ষুব্ধ হয়ে বলে, সাঁতার উৎসব আর মাত্র কয়েক ঘন্টা বাকি। তিনি অর্ডার দেয় যে তারা যে কোনো প্রকারে হাঙরটিকে মেরে ফেলে। সোফিয়া রাগ করে জিজ্ঞাসা করে, আপনার কাছে টাকা কি বেশি গুরুত্বপূর্ণ নাকি মানুষের জীবন? মেয়র রেগে তাকে এখান থেকে চলে যেতে বলে এবং তারপর তিনি সিদ্ধান্ত নেন যে হাঙর মারার জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেবেন। সোফিয়া এবং আদিল একটি ক্যাফেতে বসে কথা বলছিল। সোফিয়া বলে যে যদি উৎসব বাতিল না করে তাহলে প্রচুর মানুষ প্রাণ হারাবে। মেয়র অর্থের লোভে যে কোনো পর্যায়ে যেতে পারে ও অবশ্যই প্রতিযোগিতাটি আয়োজন করবে। আদিল বলে, চলো একসাথে মানুষগুলোকে বাঁচাই। তারা মেয়রকে ছাড়াই হাঙর মারার পরিকল্পনা করে। আদিল তারপর তার বন্ধুদের সাথে পরামর্শ করে এবং তাদের সাহায্য চায়। তারা সবাই একমত হয়ে একটি টিম গঠন করে। প্রথম কাজ হল 2 বোমা বিশেষজ্ঞকে ডাকা, যারা জলে ডিনামাইট রেখে আসবে এবং লিলিসকে মারতেই হবে। উৎসবের দিন সোফিয়া, আদিল এবং পুরো দল নদীতে ঝাঁপিয়ে পড়ে এবং বিশেষ করে তাদের থাকার জায়গায় পৌঁছে যায়। এদিকে মেয়র প্রতিযোগিতা শুরু করে দেয়
এবং সেনাবাহিনীও তাদের নৌকায় অপেক্ষা করছে, যে কোনো আক্রমণের জন্য প্রস্তুত। আদিল আর সোফিয়ার পরিকল্পনা সম্পর্কে মেয়র জানে না। সোফিয়ার দল হাঙরের মূল এলাকায় পৌঁছায় এবং হাজার হাজার হাঙর দেখতে পায়। সোফিয়া তার দলকে থামতে বলে, কারণ হাঙররা মানুষের চলাফেরা বুঝতে পারলে আক্রমণ করবে। এদিকে সাঁতার প্রতিযোগিতা শুরু হয় এবং সাঁতারুরা জলে ঝাঁপ দেয়। সোফিয়া এবং তার দল হাঙরের নিচে বোমাটি রেখে দেয়। তারা চলে আসার সময় ঠিক তখনই একটি হাঙর চলে আসে এবং দলের 2 সদস্যকে মেরে ফেলে। সোফিয়া আদিলকে দ্রুত পালানোর জন্য টেনে আনে, কিন্তু বোমাগুলি দ্রুত বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে আদিল আহত হয়ে যায়। সোফিয়া আদিলকে ওপরে তুলে আনে এবং দলের লোক তাকে নৌকায় তুলে নেয়। লিলিস মারা গেছে কিনা তা নিশ্চিত করার জন্য সোফিয়া একা জলে নেমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যখন সে নিচে আসে তখন সে দেখতে পায় লিলিস এখনও বেঁচে আছে। হঠাৎ লিলিস নৌকায় আক্রমণ করে, নৌকো ধাক্কা মেরে উল্টে দেয়, তাদের সবাইকে হত্যা করে। ভাগ্যক্রমে আদিল এবং সোফিয়া বেঁচে যায় এবং ওপরে উঠে আসে। তারপর তারা দেখতে পায় লিলিস সাঁতারুদের দিকে এগিয়ে যায়। তারা জলে ঝাঁপ দেয় যে কোনো প্রকারে লিলিকে থামাতে, কিন্তু লিলি সেখানে পৌঁছে যায়, একে একে তাদেরকে মারতে শুরু করে। মুহূর্তের মধ্যে নদীর জল রক্তে লাল হয়ে যায়। মানুষের কাটা দেহ সর্বত্র ভেসে ওঠে। চিৎকার আর বিশৃঙ্খলায় পুরো এলাকা ফেটে পড়ে। ঠিক তখনই সেনাবাহিনী এসে লিলিসের ওপর গুলি চালায়, কিন্তু গুলি তার ওপর কোনো প্রভাব ফেলে না। সবচেয়ে বড় বিপদ হল নদীর তলদেশে ইতিমধ্যেই অসংখ্য বোমা পড়েছিল। যদি একটি গুলি তাতে আঘাত করে তাহলে পুরো শহরটাই উড়ে যাবে। কিন্তু তারপর ওই ঘটনাটি ঘটে। একটি গুলি একটি বোমায় আঘাত করে, যার ফলে একটি বিশাল বিস্ফোরণ ঘটে। পুরো শহর ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণের ফলে একটি ভয়াবহ সুনামি হয়, যা পুরো শহরকে ভাসিয়ে নিয়ে যায়। এই বিস্ফোরণে অনেক মানুষ ডুবে মারা যায়। সোফিয়া জলের পৃষ্ঠে আসে, অজ্ঞান আদিলকে খুঁজে পায় এবং দুজনেই একটি বড় ঘরের ওপর উঠে যায়। কিছুক্ষণের পরে আদিলের জ্ঞান ফিরে আসে এবং জিজ্ঞাসা করে, হাঙরটি মারা গেছে তাই না? সোফিয়া তার দিকে তাকায়, তার চোখে জল আসে, কিন্তু সে কিছুই বলে না। আদিল চারপাশে তাকিয়ে হতবাক হয়ে যায়। পুরো প্যারিস শহর জলে ডুবে গেছে এবং হাঙরগুলি সর্বত্র সাঁতার কাটছে।